চলো শুরু করা যাক। তো আমরা বাস্তব সংখ্যা বলতেছিলাম। তো আজকে আমরা বাস্তব সংখ্যার যোগ এবং গুণের কিছু মৌলিক বৈশিষ্ট্য দেখবো, ঠিক আছে? তোমাদের বই থেকে একটা ছবি নিচে দেখো। এখানে বলা আছে যে বাস্তব সংখ্যার যোগ এবং গুণ প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য, ঠিক আছে? আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো দেখবো, সাথে একটা করে উদাহরণ দেখবো, ঠিক আছে? তাহলে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে কি বলছে, এ বি বাস্তব সংখ্যা হলে, তাহলে আমরা যেকোনো দুটো যদি বাস্তব সংখ্যা ধরে নিই, সাপোজ এ ইজ ইকুয়াল টু ধরে নিলাম 3.2, এটা কি একটা বাস্তব সংখ্যা? আবার বি ইজ ইকুয়াল টু যদি আমি ধরে নিই 2, এটাও কি একটা বাস্তব সংখ্যা, তাই তো? তাহলে দুইটা বাস্তব সংখ্যা যদি হয় তাহলে বাস্তব সংখ্যার যোগফলও একটা বাস্তব সংখ্যা হবে। অর্থাৎ আমরা কি বলছি দেখো, যদি a প্লাস বি করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5.2। এটা কি বলতো, একটা বাস্তব সংখ্যা, বুঝতে পারছো? আবার আমরা যদি গুণ করি, অর্থাৎ এ বি যদি গুণ করি তাহলে আমরা পাবো 6.4, যেটাও কি বলতো, একটা বাস্তব সংখ্যা। এখানে এটাই বলছে, অর্থাৎ দুইটা বাস্তব সংখ্যা যদি হয় এ বি, তাহলে এ বি যোগ করলে, অর্থাৎ দুইটা বাস্তব সংখ্যা যোগ করলে আমরা একটা বাস্তব সংখ্যা পাবো, বা দুইটা বাস্তব সংখ্যা গুণ করলেও আমরা একটা বাস্তব সংখ্যাই পাবো, বুঝতে পারছো? তারপরে পয়েন্টে দেখো কি বলছে, অর্থাৎ আমরা যদি বাস্তব সংখ্যাগুলো আগে বা পরে লিখে যোগ করি বা বিয়োগ করি বা গুণ করি তাহলে মানের কোনো চেঞ্জ হয় না। এটা আমরা ছোটবেলায় হয়তো বা পড়ছিলাম, কিংবা জানি না পড়ছো কিনা তোমরা, যে বিনিময় বিধি নামে একটা জিনিস আছে। সেটা হচ্ছে কি, আমরা যদি এর জায়গায় মানে এ বি আগে, এ আগে এবং বি পরে লিখে যোগ করি তাহলে যেটা পাবো, বি আগে লিখে এ পরে লিখে যোগ করলেও সেম রেজাল্টটাই পাবো, বুঝতে পারছো? অর্থাৎ আমরা যদি এখানে বি প্লাস এ করি তাও আমরা কি পাবো বলতো, 5.2 পাবো। এটা আসলে তেমন কিছু না, এটা তোমরা এই 1 থেকে 10 পর্যন্ত, 9 পর্যন্ত, এতদিন পর্যন্ত যত ম্যাথ করে আসছো সেই ম্যাথেরই জাস্ট যে বেসিক রুলসগুলো, সেই রুলসগুলো এখানে জাস্ট বলছে। যে এমসিকিউতে তোমাদের এরকম কোশ্চেন দিতে পারে যে এ বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি এটা কি হবে, এটা কি বাস্তব সংখ্যা হবে নাকি মূলদ হবে না অমূলদ হবে, এরকম অনেক অপশন দিতে পারে। তোমরা জাস্ট চোখ বন্ধ করে লিখে দেবে অবশ্যই বাস্তব সংখ্যাই হবে, বুঝতে পারছো? ওকে। আবার এখানে দেখো, আমরা যদি বি ইন্টু এ গুণ করি তাও কি হবে বলতো, 6.4ই হবে, যেটা কি এ বি এর সমান, এই জিনিসটাই বলছে। তারপরে দেখো কি বলছে, যদি এ বি সি তিনটা বাস্তব সংখ্যা হয়, অর্থাৎ এখানে কি বলতো, এ বি, আমরা যদি সি আরেকটা সংখ্যা ধরে নিই, সাপোজ সি সমান ধরে নিলাম 3, জাস্ট 3, বা ধরে নিলাম হচ্ছে একটা পৌনঃপুনিক সংখ্যা ধরে নিই, সাপোজ 1.3 পৌনঃপুনিক, তার মানে কি 1.333 এরকম চলতেই থাকবে, তাই তো? এখন এটাও একটা বাস্তব সংখ্যা, তাহলে আমরা যদি তিনটা বাস্তব সংখ্যা নিই এ বি সি, এবং আমরা যদি দুইটা আগে যোগ করি, অর্থাৎ এ প্লাস বি, এটা করে তার সাথে যদি আমরা সি যোগ করি তাহলে যে ভ্যালু পাবো, আমরা যদি বি প্লাস সি আগে যোগ করে তার সাথে সি যোগ করি তাও একই রেজাল্ট পাবো, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো এ প্লাস বি আগে যোগ করলে কি হবে, এ প্লাস বি যোগ করলে হবে 5.2, তার সাথে যোগ হবে কি বলতো, 1.333 পৌনঃপুনিক বা 3, এরকম চলতেই থাকবে। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কি আসবে বলতো, 2 এর পর কি আছে, 0.000, তাহলে আসবে 6.3333 এরকম ইনফিনিটি পর্যন্ত এটা চলতেই থাকবে, বুঝতে পারছো? ও না সরি, এখানে হচ্ছে 2 আর 3 যোগ করে কত হয় বলতো, 5। তাহলে এটা হবে হচ্ছে 6.5, তারপর 3333 এরকম চলতেই থাকবে। এই যে 2 দশমিকের উপর একটা আর একটা যোগ করে হবে 5, তারপর এরপর কি আছে 0, 0 আর 3 হবে 3, এরকম চলতে থাকবে, ঠিক আছে? ওকে। তারপর আমরা যদি বি আর সি আগে যোগ করি তাহলে কি হবে বলতো, তাহলে বি এর ভ্যালু কত 2, সি এর ভ্যালু কত 1.33, তাহলে এই দুটো যোগ করলে হবে 3.33, তাহলে 3.2 প্লাস 3.33 এরকম চলতে থাকবে। এটাও যোগ করলে হবে 6.53333 এরকম চলতে থাকবে, বুঝতে পারছো?
এটাই বলছে, আর কিছু না, জাস্ট সিম্পল সিম্পল কিছু জিনিস, এটা এমসিকিউর জন্য দিবে, জাস্ট মনে রাখবা একটু। তারপর দেখো 4 নম্বরে কি বলছে, এ বি বাস্তব সংখ্যা হলে কেবল দুইটি বাস্তব সংখ্যা 0 ও 1 আছে, যেখানে 0 এবং 1 সমান না। তো এটা তো আমরা এমনিতেও জানি 0 এবং 1 তো কখনো সমান না, এটা তো অবশ্যই অসমান, 0 কোনো ভ্যালু নাই, 1 এর একটা মান আছে, তাই তো? তাহলে যদি হয়, তাহলে এই বাস্তব সংখ্যার সাথে যদি আমরা 0 যোগ করি, তাহলে যোগের ক্ষেত্রে কি 0, তাহলে বাস্তব সংখ্যার সাথে 0 যোগ করলে আমরা ওই বাস্তব সংখ্যাটাই পাবো। অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যার সাথে যদি আমরা 0 যোগ করে a প্লাস 0 যদি করি, তাহলে আবার ওই বাস্তব সংখ্যাটাই পাবো। বুঝতে পারছো? সেম জিনিস, বা 0 প্লাস এও যদি করি, তাও ওই বাস্তব সংখ্যাটাই পাবো। আর আমরা যদি 1টাকে বাস্তব সংখ্যার সাথে গুণ করি, তাহলেও ওই বাস্তব সংখ্যাই পাবো। অর্থাৎ আমরা যদি একটা বাস্তব সংখ্যাকে গুণ করি 1 দ্বারা, তাহলেও ওই বাস্তব সংখ্যাটাই পাবো। 1টা যদি আগে লেখে গুণ করি, সেম জাস্ট একই জিনিসই পাবো, ওই বাস্তব সংখ্যাই পাবো। বুঝতে পারছো? তাহলে 0 এবং 1 এই দুইটা বাস্তব সংখ্যার মধ্যে এমন একটা সংখ্যা, মানে এমন দুইটা সংখ্যা, বাস্তব সংখ্যা, যাদের মধ্যে 0কে যদি আমি বাস্তব সংখ্যার সাথে যোগ করি, তাহলে বাস্তব সংখ্যাটা সেম থাকে, এবং 1কে যদি গুণ করি, তাহলেও বাস্তব সংখ্যাটা সেম থাকে। বুঝতে পারছো? জাস্ট সিম্পল কিছু, এটা তো না বোঝার কিছু নেই, এটা তোমরা সবাই জানো। 5 নম্বরে দেখো, বাস্তব সংখ্যা হলে a প্লাস মাইনাস a ইকুয়াল টু 0, অর্থাৎ এ যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে দুইটা বাস্তব সংখ্যার একটা ধনাত্মক মান এবং আরেকটা ঋণাত্মক মান আমরা যদি যোগ করি, তাহলে সেটার ভ্যালু হয়ে যায় কি বলতো, 0। অর্থাৎ আমরা যদি এর সাথে একটা মাইনাসে যোগ করি, তাহলে কি হবে, a মাইনাসে, তার মানে কি লিটারালি 0, আর কিছু না। তারপর কি বলছে, যদি আমরা গুণ করি একটা বাস্তব সংখ্যাকে তার বিপরীত রাশি দ্বারা গুণ করি, অর্থাৎ একে যদি 1/a দ্বারা গুণ করি, তাহলে আসবে 1। কিন্তু এক্ষেত্রে একটা শর্ত দিছে, দেখো এক্ষেত্রে শর্তটা কি দিছে, যে a নট ইকুয়াল টু 0, অর্থাৎ a 0 হতে পারবে না। কারণ কি, যদি a 0 হয়, তাহলে কি হবে দেখো তো, 0 ইন্টু 1/0, তাহলে 1/0 মানে কি, আমরা এটা পড়ছি অসংজ্ঞায়িত, তাই না? এই জন্য a 0 হতে পারবে না এক্ষেত্রে। বুঝতে পারছো? ওকে। 6 নম্বরে কি বলছে, যে ABC বাস্তব সংখ্যা হলে a ইন্টু বি প্লাস সি যেটা হবে, তো এটা তো নর্মাল জিনিস, আমরা তো এটা জানি যে যদি a ইন্টু বি প্লাস সি থাকে, তাহলে কি হয়, আমরা a দ্বারা উভয়কে গুণ করে দেয়, a একবার b এর সাথে গুণ হবে, a আর একবার c এর সাথে গুণ হবে, তাহলে হবে কি ab প্লাস ac। এটা যে কোনো মান দিয়ে তুমি দেখবা, এটা অলওয়েজ সত্য আসবে, ঠিক আছে? তারপর দেখো 7 নম্বরে কি বলছে, ab বাস্তব সংখ্যা হলে a b এর থেকে বড়, a b এর সমান অথবা a b এর থেকে ছোট হবে। তো এটা একটা মানে এটা আসলে বলার কি আছে, যে আমরা যদি দুইটা বাস্তব সংখ্যা নিই, এই যে সাপোজ a আর যদি b নেই, তাহলে দেখো 3.2 এবং 2.3, এখানে আর কি হবে বলো তো, যদি 3.2 হয় এবং b যদি 2 হয়, তাহলে এখানে a এর ভ্যালু বড়, b এর ভ্যালু ছোট। আবার আমরা যদি a এবং c এর মধ্যে কম্পেয়ার করি, তাহলে দেখব, সরি, বি এবং সি এর মধ্যে যদি কম্পেয়ার করে দেখি, দেখো বি আর সি, তাহলে দেখব যে বি এর ভ্যালুটা কি বড় এবং সি এর ভ্যালুটা ছোট। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই পাশে সি লিখলে এরকম হবে, তাই তো? আবার সমানও হতে পারে, সাপোজ আমরা যদি ডি আর একটা নিই, যেটার ভ্যালু হচ্ছে 2, তার মানে কি বি ইকুয়াল টু ডি, অর্থাৎ বি এবং ডি দুটোর ভ্যালু কি সমান। তো এটাই বলছে, দুটো বাস্তব সংখ্যা এদের মান একটা একটা সমান হবে, অথবা বড় হবে অথবা ছোট হবে। সিম্পল ব্যাপার, আমি এখন যে মান ধরবো তার উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে এবার 8 নাম্বারটা দেখো। 8 নাম্বার কি বলছে, যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে বাস্তব সংখ্যা এবিসি যদি বাস্তব সংখ্যা হয় এবং এ যদি বি এর থেকে ছোট হয়, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু, যদি এবার ধরি 3.2, আচ্ছা এটা এ ইকুয়াল টু 3.2 তো ছিল, ধরো 2 ধরি,
আর b ইজ ইকুয়াল টু ধরলাম 3.2। তার মানে কি এখন a হচ্ছে ছোট, যদি এটা হয় তাহলে a লেস দেন b, তাই তো? এখানে কি হচ্ছে a লেস দেন b যদি হয়, তাহলে আমরা যদি a এবং b উভয়ের সাথে একটা সেম সংখ্যা যোগ করি, এই যে দেখো a এবং b উভয়ের সাথে যদি আমরা c যোগ করি, মানে কি একই সংখ্যা যোগ করি, তাহলে কি হবে a প্লাস c, আর এর পাশে হবে b প্লাস c। এক্ষেত্রেও এই সমতাটা, সরি, এই অসমতার যে চিহ্নটা অর্থাৎ লেস দেন চিহ্নটা, এটাও সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। c এর মান যেটাই হোক না কেন, c ক্যান বি পজিটিভ অথবা নেগেটিভ, আমরা যেই মানই যোগ বা বিয়োগ করি না কেন, অসমতার চিহ্ন অলওয়েজ সেম থাকবে। যেমন ধরো এখানে যদি আমরা দুইটার সাথে 1 যোগ করি, তাহলে কি আসবে, এই পাশে মান আসবে c এর ভ্যালু, যদি সাপোজ c ইকুয়াল টু যদি আমরা 1 ধরে নিই, তাহলে এখানে আসবে কত, এর ভ্যালু হচ্ছে 2, c এর ভ্যালু 1, তাহলে এখানে আসবে 3। তাহলে এর ভ্যালু যদি 2 এবং c এর ভ্যালু যদি আমি ধরি 1, তাহলে কি হবে, c এর ভ্যালু যদি নিই 1, তাহলে হবে কি a প্লাস c ভ্যালু হবে 3, এবং এ পাশে হবে b এর ভ্যালু কি 3.2, c এর ভ্যালু 1, তাহলে হবে 4.2। অর্থাৎ এই অসমতার যে চিহ্ন এটা সেম থাকবে। এক্ষেত্রেও কিন্তু সত্যই হচ্ছে, দেখো 3 ছোট 4.2 বড়, তাই তো? আমরা যদি মাইনাস নিই, অর্থাৎ এখানে যদি আমরা -1 ধরি, তাহলে কি হবে, এটা হয়ে যাবে 2 - 1 সমান 1, আর এখানে হবে 3.2 - 1, তাহলে হবে 2.2। তাহলে দেখো 1 2.2 থেকে ছোট। এক্ষেত্রেও কি থাকতেছে বলতো, অসমতাটা সেম থাকতেছে, অর্থাৎ চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই তো? তাহলে যোগের ক্ষেত্রে আমরা দুইটা বাস্তব সংখ্যার সাথে, মানে এবং যদি বাস্তব সংখ্যাটা যদি অসমতা এরকম মেনটেন করে, তাহলে কি হবে বলতো, একটা সেম সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মানের কোনো চেঞ্জ হবে না, কিন্তু গুণের ক্ষেত্রে আবার চেঞ্জ আছে। দেখো 9 নম্বরে দেখো, আমরা যদি গুণের ক্ষেত্রে লক্ষ্য করি, যদি a লেস দেন b হয় এবং আমরা যদি c উভয়ের সাথে গুণ দেই, তাহলে a ইন্টু c, তারপরে এই পাশে লিখবো হচ্ছে b ইন্টু c। এখন যদি c পজিটিভ হয়, c যদি পজিটিভ হয়, দেখো কি বলি আমি, যদি c ইকুয়াল টু পজিটিভ, ঠিক আছে, c ইজ ইকুয়াল টু পজিটিভ, পজিটিভ নাম্বার মানে কি 0 থেকে বড়, তাই তো? c গ্রেটার দেন 0, এই যে দেখো c গ্রেটার দেন 0 যদি পজিটিভ হয়, তাহলে পজিটিভ হলে চিহ্ন সেম থাকবে, বুঝতে পারছো? আর যদি c ইকুয়াল টু নেগেটিভ হয়, বা c যদি 0 থেকে ছোট হয়, তাহলে নেগেটিভ নাম্বার দ্বারা গুণ করলে এই অসমতার চিহ্নটা হয়ে যাবে উল্টা, বুঝতে পারছো? এটা হবে কি ac গ্রেটার দেন হয়ে যাবে bc। এই যে একটু প্রমাণ দেখো, যদি আমরা এখানে এই যে 1 আর -1 দিয়ে দেখি, এর ভ্যালু কত 2, b এর ভ্যালু 3.2, এখন এটাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি, তাহলে কি থাকবে, সেম থাকবে, তাই তো? তাহলে এই পাশে থাকবে 2 ইন্টু 1, তার মানে কত 2, লেস দেন 3.2 ইন্টু 1 মানে 3.2, তার মানে এই অসমতাটা এখনো সত্য আছে। এখানে যদি আমরা -1 দিয়ে গুণ করি, তার মানে কি আসবে 2 ইন্টু -1, তাহলে কত আসবে -2, আর এখানে কি আসবে -3.2। এখন বলো তো -2 বড় না -3.2 বড়? আমরা যদি সংখ্যা রেখা দেখি, সংখ্যা রেখায় এখানে যদি 0 নেই, -1 -2 -3 -4, তাই না? তাহলে সংখ্যা রেখা যেগুলো বামে থাকে সেগুলো কি ছোট ভ্যালু, আর ডান দিকে যেগুলো থাকে সেগুলো বড় ভ্যালু। তার মানে 3.2টা কি বড়, এবং সরি 2টা কি বড়, এবং 3.2 যেটা হবে সেটা কি বলতো ছোট। তাহলে 3.2 ছোট। এক্ষেত্রে দেখো এই অসমতার যে চিহ্নটা সেটা কিন্তু উল্টে যাচ্ছে, বুঝতে পারছো? তার মানে আমরা কোনো অসমতাকে যদি গুণ করি, গুণের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, যদি সেটা পজিটিভ নাম্বার দ্বারা গুণ করি, তাহলে অসমতার চিহ্নটা সেম থাকবে, অর্থাৎ লেস দেন থাকলে লেস দেন থাকবে, গ্রেটার দেন থাকলে গ্রেটার দেন থাকবে। কিন্তু যদি নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ ধরি, তাহলে চিহ্নটা কি হয়ে যাবে বলতো, উল্টায় যাবে, অর্থাৎ গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে, বুঝতে পারছো? এইটুকু জাস্ট পার্থক্য, আর কিছু না। তো এইটুকু সবাই বুঝতে পারলে মোটামুটি
বুঝতে পারবা, ঠিক আছে? ওকে, তো চলো এখন আমরা একটু বইয়ের কিছু এক্সাম্পল দেখবো। তাহলে দেখো, এই যে উদাহরণ 1 থেকে শুরু করি, চলো। উদাহরণ 1 কি বলছে দেখো, বলছে যে √3 এবং √4, সরি শুধু 4, √3 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা √3 যে মান সেটা কত, আমরা যদি ক্যালকুলেটরে দেই তাহলে আমরা এই মানটা পাবো 1.3720 এরকম। তাহলে √3 মানে 1.37 এবং 4 এর মধ্যে দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। এখন কি কি হতে পারে, কেউ কি বলতে পারবা? অমূলদ সংখ্যা কি আগে বলো তো? অমূলদ সংখ্যা বলতে যেই সংখ্যাগুলো দশমিকের পরে মানে রিপিটেশন থাকে না, অর্থাৎ পুনরাবৃত্তি থাকে না, আবৃত হয় না, তাদেরকে বলা হয় কি? অমূলদ। অর্থাৎ অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশটাই হচ্ছে অমূলদ। অমূলদ কি বলতো? অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে বের করতে পারি? এটা অনেক মান হতে পারে। তোমার কি বলছে, √3 এবং 4 এটার মধ্যে অসীম অনাবৃত অনেক হাজার হাজার মান হতে পারে, বুঝতে পারছো? তো আমরা যে কোনো দুইটা মান বের করব, ঠিক আছে? তাহলে দেখো কিভাবে এখানে করছে। তাহলে আমরা মনে করি বলছে যে √3 এবং 4 এর মধ্যে যে কোনো দুটি অমূলদ সংখ্যা a b ধরে নিছে, অমূলদ সংখ্যা a b। এখন √3 এর সাথে 1 এবং 2 যদি যোগ করে তাহলে দেখা যাচ্ছে √3 অর্থাৎ কোনো একটা অমূলদ সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সেটাও একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে, বুঝতে পারছো? এটা আরেকটা বৈশিষ্ট্য মনে রাখবা, যেখানে তোমাদেরকে আমি লিখে দেই, কোনো একটা অমূলদ সংখ্যার সাথে যদি আমরা একটা পূর্ণ সংখ্যা যোগ করি তাহলে সেটা একটা অমূলদ সংখ্যায় পরিণত হয়। দেখো এখানে লিখে দেই, কোনো অমূলদ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি অমূলদ সংখ্যা হয়, ঠিক আছে? তাহলে এখানে দুটো অমূলদ সংখ্যা ধরে নিয়েছে a b, এবং শর্ত কি? a এবং b এই অমূলদ সংখ্যা দুইটা 3 এবং 4 এদের মাঝখানে হতে হবে, অর্থাৎ সরি √3 এবং 4 এদের মাঝখানে হতে হবে, অর্থাৎ √3 থেকে বড় হতে হবে এবং 4 থেকে ছোট হতে হবে। কথাটা কি বুঝছো? এখন আমরা যদি এই সংখ্যাটার সাথে 1 যোগ করি পাবো 2.7 সামথিং সামথিং সামথিং, 2 যোগ করলে পাবো কি 3.7 সামথিং সামথিং সামথিং, তাই তো? তাহলে 3.7 সামথিং যেটা চলতে থাকতেছে এরাও কি মূলত অমূলদ সংখ্যা, বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা দুটো অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারি। আবার আমরা এইভাবে লিখতে পারি, আমরা যদি √5 এর ভ্যালু বের করি ক্যালকুলেটরে তাহলে √5 এর ভ্যালু কত আসবে বলো তো? ক্যালকুলেটরে একটু দেখি সবাই। তাহলে √5 এর ভ্যালু কত বলো তো? 2.23606, অর্থাৎ এটা একটা অমূলদ সংখ্যা। যেহেতু 5 পূর্ণ সংখ্যা না, তাই √5 ও পূর্ণ সংখ্যা হবে না, এটা কি একটা অমূলদ সংখ্যা, এবং এর ভ্যালু কত? 2.26 সামথিং সামথিং সামথিং, অর্থাৎ চলতেই থাকতেছে, তাই তো? 2.236, সরি 2.236 এরকম। আবার আমরা যদি √6 বের করি এটাও আমরা একটা অমূলদ সংখ্যায় পাবো, কারণ আমরা জানি 6 কোনো
পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে √6 এর ভ্যালু কত পাবো বলো তো? আমরা যদি √6 নেই তাহলে পাবো 2.449। এটাও কি একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে? 2.699 এরকম ছিল, তাই না? সরি, 2.449 এরকম। তাহলে √3 এবং 4 এর মধ্যে আমরা হাজার হাজার অমূলদ সংখ্যা পাইতে পারি, বুঝতে পারছো? 4 কি? 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, বুঝতে পারছো? এই জন্য আমরা যদি 4 কে রুট করি তাহলে পাবো কি 2, বুঝছো না? কিন্তু 5 এবং 6 এরা কি পূর্ণবর্গ সংখ্যা না, তাই এদেরকে বর্গমূল করলে আমরা কোনো মূলদ সংখ্যা পাবো না বা পূর্ণ সংখ্যা পাবো না, অমূলদ সংখ্যা পাবো, বুঝতে পারছো? এবং 4 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা তাই একে আমরা বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাবো। ওকে, আশা করি বুঝতে পারছো। এই যে দেখো এখানে 3 সাথে একবার 1 যোগ করছে, 3 সাথে এবং 2 যোগ করছে, তাহলে দুটাই 4 এর থেকে ছোট এবং √3 থেকে বড়, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখবো যে প্রমাণ করো √2 একটি অমূলদ সংখ্যা। ওকে, আসো এবার। এটা অনেক ইম্পর্টেন্ট এবং তোমাদের 2 মার্কের কোশ্চেনে 90% গ্যারান্টি তোমরা ধরে নাও যে এই কোশ্চেনটা দিবেই দিবে, ঠিক আছে? তোমাদের যদি সৃজনশীল আসে, সৃজনশীলের 2 মার্কের যে কোশ্চেন থাকে, মানে 2 মার্ক থাকে না সৃজনশীলের প্রথম কোশ্চেনে, সে 2 মার্কে ধরে রাখো এই প্রমাণটা দিবেই দিবে। কি বলছে যে √2 বা √3 বা √5 কোনো একটা যেটা পূর্ণবর্গ সংখ্যা না এরকম যে কোনো একটা সংখ্যা দিয়ে বলতে পারে প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে? দেখো এটা কিভাবে করবো। ওকে, প্রমাণ করো √3 একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে? তো আমরা কিভাবে প্রমাণ করি? এটা প্রমাণের একটা ধরন আছে, সেই ধরনটা হচ্ছে আমরা ফার্স্টে মানে ধরে নেব যে √3 একটা মূলদ সংখ্যা, বুঝতে পারছো? তারপরে আমরা কয়েকটা স্টেপ করার পর দেখব যে না, এটা মূলদ সংখ্যার ক্রাইটেরিয়ার সাথে মিলতেছে না। তার মানে যেহেতু মূলদ সংখ্যার ক্রাইটেরিয়ার সাথে মিলতেছে না, এরপর আমরা বলে দিব যে অতএব √3 যেহেতু একটা মূলদ সংখ্যা নয়, তাহলে অবভিয়াসলি এটা অমূলদই হবে, বুঝতে পারছো কি তোমরা আমার কথাটা? তাহলে কিভাবে আমরা একটা প্রমাণ করবো বলো তো? আমরা ফার্স্টে ধরে নেব, মানে আমরা যেহেতু বলছি কি মূলদ, তাহলে মূলদ বাদের যে যে অপশনগুলো আছে সেগুলো আমরা ধরে নেব। ধরে নেওয়ার পরে আমরা কয়েক স্টেপ প্রমাণ করে দেখব যে না, আমাদের ধরার সাথে এটা মিলতেছে না। তারপর আমরা বলবো যে এটা মূলদ সংখ্যা নয়, তাহলে অতএব এটা অবশ্যই একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে? আসো আমরা একটু প্রমাণটা দেখি। প্রমাণের শুরুতে আমরা যে কাজটা করব, তাহলে আমরা কি করব দেখো, ফার্স্টে আমরা এই 3 ঠিক ইমিডিয়েট আগের পূর্ণবর্গ সংখ্যা কত সেটা খুঁজে বের করব এবং 3 ঠিক ইমিডিয়েট পরের পূর্ণবর্গ সংখ্যা কত সেটা বের করব, ঠিক আছে? তাহলে আমাদের কি আছে বলতো? 3, জাস্ট 3, কিন্তু √3 না, এই যে 3, এই 3 এর ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা। এখন বলো তো 3 কি পূর্ণবর্গ? না, 3 কিন্তু পূর্ণবর্গ না। তাহলে 3 এর ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যাটা কত? এর ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1, তাই তো? 1 কিনা বলো? এবং 3 আগে আর কি কি আছে? 1 2 3, 1 আর 2 এই দুইটাই তো আছে। এখন 2 তো কোনো পূর্ণবর্গ না, 1 কে স্কোয়ার করলে 1 পাই, তার মানে 1 একটা পূর্ণবর্গ। এবং 3 ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যা এটা কত হবে? 3 পরে 4, তারপর 5 6 7 8 9, এর মধ্যে পূর্ণবর্গ কি? 4 পূর্ণবর্গ, তাহলে 4 ঠিক ইমিডিয়েট পরে আছে 4, তাই তো? তাহলে এই দুইটা সংখ্যা আমরা নিব, এটা আমরা মনে মনে করব, ঠিক আছে? তাহলে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে এই লাইন থেকে। আমরা ফার্স্টে লিখব যে আমরা জানি
এই যে 3, এই 3টা কি 1 এবং 4 এর মাঝখানে না? তাহলে আমরা লিখব 1 থেকে 3 বড় এবং 4 থেকে 3 ছোট। এটা তো আমাদের জানা বিষয়, এটা চিরন্তন সত্য। সংখ্যা রেখা থেকে আমরা এটা ইজিলি বলতে পারি। এখন এই 1 এবং 4টাই আমরা কেন নিলাম বলতো? কারণ আমরা এর পরের লাইনে বর্গমূল করব। তাহলে সবগুলোকে যদি বর্গমূল করি কি হবে বলতো? √1, এখানে হবে √3, এখানে হবে √4। তাহলে এই লাইনে আমরা কি করছি? বর্গমূল। ঠিক আছে? এই বর্গমূল করব জন্যই আমরা পূর্ণবর্গ সংখ্যা নেব, যাতে আগে এবং পরে আমরা দুইটা পূর্ণ সংখ্যা পাই। তাহলে এখানে পাবো 1, এখানে পাবো √3 এবং এখানে পাবো 2। বুঝতে পারছো? তাহলে এখানে ক্লিয়ারলি 1 এবং 2 এর মাঝখানে আমার পড়তেছে কি? √3। তাহলে 1 এবং 2 পূর্ণ সংখ্যা, এবং পূর্ণ সংখ্যার মাঝখানে যেটাই থাকবে সেটা কি আর পূর্ণ সংখ্যা হবে? না, সেটা কখনোই পূর্ণ সংখ্যা হবে না। তাহলে আমরা এখানে ইজিলি বলতে পারি যে অতএব √3 এর মান 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। তাহলে ক্লিয়ারলি এটা কোনো পূর্ণ সংখ্যা নয়। অতএব √3 মানে কি? √3 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই তো? তার মানে √3 এটাও কোনো পূর্ণ সংখ্যা হবে না। যদি ভিতরে পূর্ণবর্গ থাকে তখনই আমরা পূর্ণ সংখ্যা পাই, তাই তো? তাহলে √3 যেহেতু কোনো পূর্ণবর্গ সংখ্যা না, তাই √3ও কোনো পূর্ণ সংখ্যা নয়, কোনো পূর্ণ সংখ্যা নয়। তাহলে √3 যে পূর্ণ সংখ্যা নয় এটুকু আমাদের ক্লিয়ার, তাই তো? তার মানে √3 কি হতে পারে? √3 হতে পারে ভগ্নাংশ অথবা মূলদ সংখ্যা, মানে অন্য যে কোনো মূলদ সংখ্যা, এটাই তো হতে পারে। মূলদ সংখ্যার মধ্যে তো মেইনলি ভগ্নাংশ পড়ে, তাই না? তাহলে আমরা বলতে পারছি √3 পূর্ণ সংখ্যা নয়। তাহলে যদি পূর্ণ সংখ্যা না হয় এটা কি হতে পারে বলতো? মূলদ সংখ্যা হতে পারে। তাহলে এখন আমরা ধরে নিব √3 মূলদ সংখ্যা। বুঝতে পারছো? তাহলে পূর্ণ সংখ্যা নয়, এইটুকু তো আমরা প্রমাণ করে ফেলছি। এটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ, তাই না? তাহলে এখন তাহলে আর কি বাদ থাকলো? অতএব হয় √3 মূলদ, মানে মূলদের মধ্যে কোনটা কোনটা হতে পারে বলতো? ভগ্নাংশ হতে পারে বা দশমিক হতে পারে, কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু হবে না। তাহলে অতএব হয় √3 মূলদ অথবা √3 অমূলদ সংখ্যা। ঠিক আছে? তাহলে আমরা ধরে নিব, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছি কি অমূলদ, তাহলে আমরা ফার্স্টে ধরে নিব √3 একটি মূলদ সংখ্যা। মূলদ কেন ধরলাম? কারণ অমূলদের কোনো বৈশিষ্ট্য আমরা জানি না, অমূলদের কোনো প্যাটার্ন নেই, কিন্তু মূলদের কিছু প্যাটার্ন আছে। যেমন যদি মূলদ সংখ্যা হয় তাহলে তাকে কিভাবে লেখা যায় বলতো? p/q আকারে লেখা যায়, তাই না? তাহলে যদি √3 মূলদ সংখ্যা হয়, মানে আমরা যে ধরে নিয়েছি √3 কি মূলদ সংখ্যা, যদি √3 মূলদ সংখ্যা হয় তাহলে আমরা লিখতে পারবো যে √3 ইজ ইকুয়াল টু, অতএব আমরা বলতে পারবো √3 ইজ ইকুয়াল টু p/q, মানে কি আমরা p/q আকারে লিখতে পারি। কি বলে, মূলদ সংখ্যার ভিতরে আমরা পড়ছি না যে মূলদ সংখ্যাকে p/q আকারে লেখা যায়, যেখানে p এবং q এর কিছু কিছু বৈশিষ্ট্য দেওয়া ছিল। p হচ্ছে কি লব, q হচ্ছে হর, এবং q এর ভ্যালু কি হবে বলো তো? 0 হতে পারবে না, এরকম কিছু বৈশিষ্ট্য দেওয়া ছিল, তাই না? এই যে দেখো মূলদ সংখ্যা কি বলছে, pq আকারে প্রকাশ করা যায়, যেখানে pq হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে pq আমরা বলছি কি পূর্ণ সংখ্যা, তাহলে √3 কি মূলদ সংখ্যা। এখন বলো একটা জিনিস, এখানে কিন্তু আমরা আগেই প্রমাণ করছি এরা কোনো পূর্ণ সংখ্যা নয়, ঠিক কিনা বলো? হ্যাঁ। এখন যে pqটা আমরা ধরে নিছি এই q এ, এই pq এ q এর ভ্যালু কিন্তু 1 হতে পারবে না। 1 হলে কি হবে বলো তো? 1 হলে এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে, কিন্তু আমরা তো আগে বলে নিছি যে এটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে q এর ভ্যালুটা কি হতে পারবে না বলো তো? 1 হতে পারবে না। বুঝতে পারছো? এবং আরেকটা জিনিস আমরা কি জানি বলতো? রুটের ভিতরে যদি কোনো নেগেটিভ থাকে তাহলে কিন্তু সেটা একটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তাই না? তার মানে এখানে আমরা কোনো নেগেটিভ ভ্যালু নিতে পারবো না। তো এখানে যদি আমরা কোনো নেগেটিভ ভ্যালু বসাই বা রুট যদি করি, এখানে আমরা কোনো নেগেটিভ ভ্যালু পাবো না।
বুঝতে পারছো? অর্থাৎ যদি রুটের ভিতরে কোনো নেগেটিভ থাকে না, তাই না? রুটের ভিতরে সবসময় ধনাত্মকই থাকে, তার মানে আমরা যে ভ্যালুটা পাবো সেটা অবভিয়াসলি ধনাত্মক হতে হবে। তার মানে এক্ষেত্রে কিউ এর ভ্যালুটা আমার অবশ্যই 0 থেকে বড় হতে হবে, মানে ধনাত্মক হতে হবে। 0 তো হতে পারবে না, 1 ও হতে পারবে না, তাহলে কি হবে? 1 থেকে বড় হবে, কিউ গ্রেটার দেন ইকুয়াল টু হবে 1, ইকুয়াল না সরি, শুধু গ্রেটার দেন 1 হবে। গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন হবে না, শুধু গ্রেটার দেন 1 হবে। বুঝতে পারছো? তাহলে √3 সরি কিউ এর ভ্যালুটা 1 এর থেকে বড়। এবং এখানে পি এবং কিউ এর একটু আলাদা বৈশিষ্ট্য আছে। আমরা আগে দেখে আসছি পি কিউ কি ছিল বলতো? পূর্ণ সংখ্যা, তাই না? কিন্তু এইখানে আমাদের শর্ত দিতে হবে পি কিউ পরস্পর সহমৌলিক। পি কমা কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক কেন বলতো? স্বাভাবিক সংখ্যা কাকে বলা হয়? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। এখানে এই যে বললাম এখানে নেগেটিভ ভ্যালু হতে পারবে না, এই জন্য আমরা সব সময় স্বাভাবিক সংখ্যা লিখব। সহমৌলিক তো হবেই, সাথে আমাদের কি হতে হবে বলতো? স্বাভাবিক সংখ্যা হতে হবে। ঠিক আছে, এটুকু তো ক্লিয়ার? ওকে, এখন দেখো এর পরের লাইনে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমরা কি পাবো? একটু নিচে লিখি। এর পরের লাইনে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে হবে √3 উপর স্কোয়ার ইকুয়াল টু পি কিউ হোল স্কোয়ার। কি করলাম আমরা? বর্গ করে। ঠিক আছে, তাহলে যদি বর্গ করি তাহলে কি পাবো? এই পাশে পাবো 3 আর এখানে পাবো পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। এখন দেখো এখানে কি বলছে, আমরা যদি সরি পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার, এখন আমরা যদি এই কিউটাকে এই পাশে পার করি বা উভয় পক্ষে যদি কিউ দ্বারা গুণ করে দেই তাহলে কি হবে? 3q ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ। এই কিউ কিউ কাটাকাটি করে নিচে থাকবে কি? শুধু কিউ, তাই তো? তার মানে এখানে হচ্ছে আমার শুধুমাত্র পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। এখন একটা জিনিস দেখো, আমরা কি বলছি বলতো? পি কিউ কি হবে? পরস্পর সহমৌলিক হবে। এখন সহমৌলিক সংখ্যা দুইটা উদাহরণ বলতো কি কি হতে পারে? সহমৌলিক সংখ্যা 2 এবং 3, আর কি সহমৌলিক না? হ্যাঁ, তাহলে 2 এবং 3, উপরে যদি সাপোজ 2 থাকে তার মানে কি 2 ইন্টু 2 এবং নিচে হচ্ছে কি 3, তাহলে 2 3 কি পরস্পর সহমৌলিক? 2 স্কোয়ার মানে কি 2 ইন্টু 2, তাই না? এখন দুইটা সহমৌলিক সংখ্যা যদি আমরা ভাগ দেই এটা কি কখনো পূর্ণ সংখ্যা পাবো? না, এটা অবশ্যই কি আসবে? দশমিক সামথিং আসবে, ঠিক কি না? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে আমরা যে ভ্যালুটা পাইছি এটা নেভার এভার কখনো পূর্ণ সংখ্যা হতে পারে না, ঠিক কিনা বলো? ওকে, হতে পারে না, ক্লিয়ার। আর ডান পাশে দেখো এখানে কি বলছে? কিউ কি? কিউ হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা এবং 1 থেকে বড়। তাহলে স্বাভাবিক সংখ্যা দ্বারা যদি একটা 3 কি 3 তো এমনিতেই পূর্ণ সংখ্যা, যদি গুণ দেই তাহলে এই পাশে আমরা টোটাল কি একটা পূর্ণ সংখ্যা পাবো না? পাবো কিনা বলো? পাবো তো। কিন্তু যদি পূর্ণ সংখ্যা পাই তাহলে কি আমার এই সমান চিহ্নের আর কোনো ভ্যালু থাকতেছে? বাম পাশে পাইছি পূর্ণ সংখ্যা, ডান পাশে পাইছি পূর্ণ সংখ্যা না, অর্থাৎ ভগ্নাংশ। তাহলে এক পাশে পাচ্ছি পূর্ণ সংখ্যা, আরেক পাশে পাচ্ছি ভগ্নাংশ। তার মানে আমরা যে এই সমান চিহ্নটা দিছি, এই সমান চিহ্নটা কি আসলে দেয়া ঠিক হয়েছে? বা এই সমান চিহ্নটা কি আসলে সত্য হয়েছে? না। অর্থাৎ আমরা যে এই যে ইকুয়াল চিহ্নটা লিখছি এখানে, এই যে ইকুয়াল চিহ্নটা যে দিছি, ইকুয়াল চিহ্নটা আসলে দেওয়া ভুল হয়েছে। অর্থাৎ আমাদের এই ইকুয়াল চিহ্নটা এটা কখনো ইকুয়াল হইতে পারে না। ইকুয়াল চিহ্নটা আসলে কিভাবে? ইকুয়াল চিহ্নটা আসছে তখনই যখন আমরা পি কিউ ধরে নিছি, এবং পি কিউ কখন ধরছি? যখন হচ্ছে আমরা ধরে নিছি এটা মূলদ সংখ্যা।
তার মানে আমাদের কি ধরে নেওয়াটাই ভুল ছিল। কথা ঠিক আছে কিনা বলো? যেহেতু আমরা মূলদ ধরে নিয়েছি তার মানে কি আমাদের ধরে নেওয়াটাই ভুল। তাহলে ধরনটা যেহেতু ভুল তার মানে কি এটা মূলদ সংখ্যা না। তাহলে মূলদ সংখ্যা না হলে আর বাদ থাকে কি অমূলদ সংখ্যা। বিষয়টা কি বুঝতে পারছো? এটা এভাবে প্রমাণ করতে হয়। তাহলে এখান থেকে আমরা লিখবো এর পরের লাইনে স্পষ্টত 3q পূর্ণ সংখ্যা, কিন্তু p² ডিভাইডেড বাই q পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে? তো পূর্ণ সংখ্যা নয়, তাহলে আমরা বলে দেব যে অতএব √2 মূলদ সংখ্যা হতে পারে না। মানে √2 কে p/q আকারে প্রকাশ করা যাবে না। আর p/q আকারে প্রকাশ করা যাবে না মানে কি এটা মূলদ সংখ্যা নয়। √2 কে p/q আকারে লেখা যাবে না। অতএব √2 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে? তারপর প্রমাণিত। ব্যাস শেষ, এইটুকুই। এখন এখানে এই যে এই পার্টটুকু আমরা করলাম, এটুকু আসলে ইউজলেস মনে হতে পারে। ঠিক আছে? এই যে এইটুকু, তো তোমাদের যদি পরীক্ষায় তাড়া থাকে তাহলে এইটুকু লেখার দরকার নাই। তোমরা ডিরেক্টলি যেখান থেকে শুরু করবা যে √3 একটি মূলদ সংখ্যা। ঠিক আছে? সরাসরি এখান থেকে শুরু করলে হবে, এখান থেকে শুরু করলে কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? আমাদের যদি √5 অমূলদ প্রমাণ করতে বলে তাহলে আমরা কি করবো বলতো? 5 এর ঠিক ইমিডিয়েট আগের পূর্ণবর্গ সংখ্যা কত? 4, এবং ইমিডিয়েট পরের পূর্ণবর্গ সংখ্যা 9। তা আমরা লিখবো 4 থেকে 5 বড় এবং 9 থেকে ছোট। তারপর লিখবো কি √4, √5, √9। তার মানে 2 থেকে √5 বড় এবং 3 থেকে √5 ছোট। এটা লিখে নেব। তাহলে 2, 3 এর মাঝখানে যেহেতু পড়তেছে অবভিয়াসলি এটা কোনো পূর্ণ সংখ্যা না। বুঝতে পারছো? পূর্ণ সংখ্যা না, এজন্য আমরা তারপর বলতেছি কি p/q আকারে যে সংখ্যাটা লিখছি সেই সংখ্যাটা মূলদ সংখ্যা। বুঝতে পারছো? এই পূর্ণ সংখ্যাটা জাস্ট এইটুক প্রমাণের উদ্দেশ্য একটাই, যেন আমরা এই যে সহমৌলিক কথাটা বলতে পারি। ঠিক আছে? সহমৌলিক হলেই তো তারা পূর্ণ সংখ্যা হবে না। সহমৌলিক বাদে যদি অন্য সংখ্যা তাহলে তো পূর্ণ সংখ্যা হওয়ার চান্স আছে। মূলদ সংখ্যা মানে কি p/q আকারে লেখা যায়। এখন p/q আকারে তো যে কোনো সংখ্যাকে লেখা যায়। যেমন আমরা 4/8 এটাও তো লিখতে পারি, কিংবা আমরা 8/4 এটাও তো লিখতে পারি। 8/4 কত আসে? 2। 2 কি একটা পূর্ণ সংখ্যা? কিন্তু এটা পূর্ণ সংখ্যা হতে পারবে না। সেজন্য আমরা এখানে বলে নিয়েছি সহমৌলিক। আর সহমৌলিকটা যেন বলতে পারি এজন্য আমরা ফার্স্টে প্রমাণ করে নিয়েছি এটা পূর্ণ সংখ্যা নয়। বুঝতে পারছো? তো পরীক্ষা যদি তোমাদের তাড়া থাকে বা টাইম কম থাকে তাহলে তোমরা এই যে পূর্ণ সংখ্যা নয় এইটুকু না প্রমাণ করলেও হবে। ঠিক আছে? কিন্তু আমি মনে করি যে এটা প্রমাণ করা বেস্ট। না হলে আমরা হুট করে সহমৌলিক কেন বললাম? আমরা তো বইয়ে পড়ে আসছি p/q পরস্পর p/q হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা যখন বইয়ে মূলদ সংখ্যা পড়ছি তখন মূলদ সংখ্যার সংজ্ঞায় বলছি যে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p/q কি যে কোনো পূর্ণ সংখ্যা এবং q এর ভ্যালু 0 হতে পারবে না, এরকম আমরা দেখে আসছি, তাই না? এই যে দেখো তোমাদের বই একটু দেখাই। এই যে দেখো মূলদ সংখ্যা কি বলছে, p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p/q হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে p/q আমরা বলছি কি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু পূর্ণ সংখ্যা বলি না, এখানে বলছি কি সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। সহমৌলিক যেন আমরা বলতে পারি তাহলে তো আমাদের ফার্স্টে প্রমাণ করে নিতে হবে যারা পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা না হলে তখনই কেবল একটা ভগ্নাংশ আসতে পারবে। আর দুইটা সহমৌলিক সংখ্যার অনুপাত অলওয়েজ একটা ভগ্নাংশই আসে। বুঝতে পারছো? বা দশমিক ভগ্নাংশই আসে। বুঝতে পারছো? এই জন্য ফার্স্টে পূর্ণ সংখ্যাটা পূর্ণ সংখ্যা নয় এটা প্রমাণ করে নেওয়াটা সবচেয়ে বেস্ট। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমরা যদি একটু বইয়ে দেখি,
তাহলে আমরা √2 অমূলদ সংখ্যা এটা প্রমাণ করে দেখলাম। এরপরে দেখো আর একটা উদাহরণ দেখবো, তাহলে মোটামুটি আমাদের বইয়ের সব শেষ। সেটা হচ্ছে উদাহরণ 2। দেখো কি বলছে, প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, ওকে। ওকে, তাহলে আমরা যদি উদাহরণটা একটু দেখি, কি বলছে, প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি বলো তো? এটা আমরা একদিন দেখছিলাম না? দেখো, পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কারা বলো তো? 1, 2, 3, 4, 5, এগুলোই তো পূর্ণ সংখ্যা, তাই না? আর যদি পূর্ণ বর্গ বের করতে চাই তাহলে কি করবো বলো তো? পূর্ণ সংখ্যার বর্গ, অর্থাৎ এদেরকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হয়? 1 স্কোয়ার, 2 কে স্কোয়ার করলে হয় 2 স্কোয়ার, 3 কে স্কোয়ার করলে হবে 3 স্কোয়ার, 4 কে স্কোয়ার করলে হবে 4 স্কোয়ার, 5 কে স্কোয়ার করলে হবে 5 স্কোয়ার। এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা, তাই না? তাহলে 1, 2 কে স্কোয়ার করলে হচ্ছে 4, 9, 16, তারপর 25, এটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যার কি কি আছে? এই যে দেখো, 6 স্কোয়ার, তারপর 7 স্কোয়ার, 8 স্কোয়ার, 9 স্কোয়ার, 10 স্কোয়ার, 11 স্কোয়ার, 12 স্কোয়ার, 13 স্কোয়ার, 14 স্কোয়ার, 15 স্কোয়ার, এগুলো কি বলতো? পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে 36, 49, 64, 81, 100, 121, 12 স্কোয়ার, এভাবে 144, 169, 196, 225, ঠিক আছে? তাহলে এই যে সংখ্যাগুলো আমরা পাইলাম, এইখানে যে সংখ্যাগুলো পাইলাম এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 1, 4, 9, 16, 25, এদেরকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যাকে বর্গমূল করলে আমরা পূর্ণ সংখ্যা পাই। তাহলে এটা কই থেকে আসলে? এটা 6 থেকে, 7 থেকে, 8 থেকে, 9, 10, 11, 12, 13, 14, 15, এরকম চলতে থাকবে। 16, 17 প্রত্যেকে স্কোয়ার করলে আমরা যেটা পাবো, প্রত্যেক স্কোয়ার করলে সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে এখন আমাদের বলছে কি, দেখো প্রমাণ করলো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের সাথে গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই না? তো আমরা একটু ফার্স্টে কয়েকটা যদি উদাহরণ দেখি। দেখো, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 থেকে 4, তাহলে 1 স্বাভাবিক সংখ্যার গুণফল, তাহলে গুণ করতে হবে। তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তার সাথে যোগ করতে হবে 1, তাহলে আমাদের কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এদের মধ্যে আমরা কোনো একটাকে পাবো, তাই তো? তাহলে দেখো, এদেরকে গুণ করলে কত হয়? 12, 12 দুগুণে 24, 24 আর 1-এ 25, দেখো 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই তো? তারপর যদি আমরা 3 থেকে 6 নেই তাহলে কি হবে? দেখো, 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 প্লাস 1, তাহলে কত হবে? 5, 6, 30 আর 3, 4, 12, তাহলে 12, 3, 12,
36 360, তাহলে 360 প্লাস 1 তাহলে হচ্ছে কত 361। 361 এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। আমরা যদি এটাকে রুট করি তাহলে আমরা পাবো √369 করলে আমরা পাবো 361। যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো 19, ঠিক আছে। 19 একটা পূর্ণ সংখ্যা। এরকম যে কোনো আমরা যদি 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নেই, ক্রমিক ক্রমিক হইতে হবে, কিন্তু ক্রমিক না হলে কিন্তু হবে না। অর্থাৎ আমি যদি 7 9 10 11 এরকম নেই তাহলে হবে না, ক্রমিক হতে হবে, অর্থাৎ সিরিয়ালি হতে হবে। যেমন দেখো আরেকটা দেখো, আমরা যদি 2 থেকে 5 পর্যন্ত নেই সিরিয়ালি তাহলে কি হবে 2 × 3 × 4 × 5, তাহলে 4 × 5 = 20, 20 3 20 কত হচ্ছে 60, 60 দুগানো 120 আর হচ্ছে প্লাস 1, তার মানে হচ্ছে 121। 121 দেখো এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা, বুঝতে পারছো। এখন এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, আমরা এটা ফর্মালি প্রমাণ করব। এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? তাহলে যে কোনো একটা ক্রমিক সংখ্যা ফার্স্টে আমরা ধরে নিব। যে কোনো একটা ক্রমিক সংখ্যা তো যদি আমরা x ধরি তাহলে যে কোনো একটা সংখ্যা যদি আমরা x ধরি তাহলে ক্রমিক 4টা সংখ্যা পরপর কি হবে বলো তো? x এর সাথে একবার 1 যোগ, একবার 2 যোগ, একবার 3 যোগ, একবার 4 যোগ, এরকম করে তো আমরা ক্রমিক নির্ণয় করি, তাই না? তাহলে যে কোনো একটা সংখ্যা x ধরলে এর পরপর 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে। আমরা এখানে এভাবে লিখবো যে মনে করি বা ধরি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলো, তাহলে একটাকে যদি x ধরি তারপরটা হবে কি x + 1, তারপরটা হবে x + 2, তারপরটা হবে x + 3, তাই তো? এই যে 4টা হয়ে গেল। তাহলে এই 4টাই হচ্ছে আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ প্রত্যেকটা পরের আগেরটার থেকে এক করে বাড়তে থাকবে। তাহলে আমাদের 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরে নিছি, তাই তো? এরপরে আমাদের কাজ হচ্ছে এদের গুণফলের সাথে 1 যোগ করা, যোগ করে প্রমাণ করতে হবে পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গ হবে কিনা এটা আমরা প্রমাণ করতে পারি কিভাবে? আমরা এখানে কি দেখলাম বলতো? এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা, এবং পূর্ণবর্গ সংখ্যার একটা কমন প্যাটার্ন হচ্ছে তাদেরকে এই রূপে লেখা যায়, অর্থাৎ পূর্ণ সংখ্যার স্কোয়ার এই রূপে পূর্ণবর্গ সংখ্যাকে লেখা যায়, ঠিক কিনা বলো? তাহলে আমরা এইরকম একটা ফরম্যাট আনার চেষ্টা করব, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা লিখবো তারপর স্কোয়ার, এই ফরম্যাটে যদি আসে তাহলে আমরা বলতে পারবো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এই শর্ত মধ্যে যেটা বলছে এটা যদি করি তাহলে ক্রমিক 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল, তাহলে x × x + 1 × x + 2 × x + 3, এর সাথে আমরা কি করব 1 যোগ করব, তাহলে +1, ঠিক আছে। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা প্রমাণ করার জন্য আমরা কি করব বলতো? এই যে এরকম একটা যে কোনো একটা ফরম্যাটে নিয়ে আসবো, বুঝতে পারছো? তাহলে দেখো আমরা যদি এটা গুণ করি, ফার্স্টে আমরা যেটা করব এই যে x, এই x-টাকে 3x এর সাথে গুণ করব। কেন গুণ করব? যাতে আমরা পরবর্তীতে কমন নিতে পারি, এই জন্য। যে কোনোটা গুণ করলেই হবে। আমি x এর সাথে এটা, তার সাথে এটা, তার সাথে এটা, সবগুলো গুণ করে তারপর লাস্টে আবার যদি আমরা কমন নিয়ে যদি বের করি আমাদের একই রেজাল্ট আসবে, বুঝতে পারছো? কিন্তু আমরা এই প্রসেসে আগাবো যাতে অঙ্কটা একটু ছোট হয়, বুঝছো? তাহলে কি করব বলতো? এই যে x এবং 3x এই দুইটা গুণ করব, আর x এবং x + 3 এই দুইটা গুণ করব, আর x + 1 এবং x + 2 এই দুইটা গুণ করব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা লিখে নেই x × x + 3 এই দুইটা পাশাপাশি লিখলাম, তারপর x + 1 × x + 2 তার সাথে +1, তাহলে এখানে যদি গুণ করি হবে x² + 3x, তাই তো? আর যদি এই পাশে গুণ করি তাহলে হবে x² + 2x + 1 দ্বারা x গুণ করলে x + 2,
প্লাস 1। এরপর দেখো এক্স স্কোয়ার প্লাস 3x, আর এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করে নিই তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 প্লাস 1, তাই তো? এখন একটা জিনিস দেখো তো, এইখানে এই যে এইটুকু এবং এইটুকু পুরোটা এক না? এক্স স্কোয়ার প্লাস 3x যেহেতু সেম, তাহলে এটাকে আমরা যদি একটা কোনো আলাদা চলক দ্বারা ধরে নিই তাহলে আমাদের হিসাবটা সুবিধা হবে। তাহলে আমরা ধরে নিব এক্স স্কোয়ার প্লাস 3x সমান এ। কেন ধরলাম? যাতে আমাদের হিসাব সুবিধা হয়, পরবর্তীতে আমরা আবার মান বসাই দিলে আমরা মেন জিনিসটা পেয়ে যাব, তাই তো? তাহলে আমরা এটা ধরে নিব এক্স স্কোয়ার প্লাস 3x সমান এ। এটা যে কোনো কিছু ধরতে পারো, তুমি পি ধরতে পারো, আমি যদি চাই ধরবো পি তাহলে পি ধরবো, এটা কোনো বিষয় না। তাহলে যদি পি ধরি তাহলে এই লাইনটা কি দাঁড়াবে? এই লাইনটা তখন দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস, সরি, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 3x এর বদলে হবে পি, পি ইন্টু পি প্লাস 2 প্লাস 1, ঠিক কিনা বলো? এখন আমরা গুণ করে দেব, তাহলে পি পি গুণ করলে হবে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1, তাই না? আচ্ছা দেখো, এই লাইনটাকে কি আমরা এইভাবে লিখতে পারি? আচ্ছা, এখানে সবগুলো সমান চিহ্ন দিলে কোনো সমস্যা নেই, যেহেতু এটা কোনো সমীকরণ না তাই এখানে আমরা সমান চিহ্ন দিতে পারবো। তাহলে এর পরের লাইনকে আমরা এইভাবে লিখতে পারি না? দেখো, পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি, এর সাথে যদি আমরা 1 গুণ দেই মানের কোনো চেঞ্জ হবে না। আর 1কে যদি আমরা 1 স্কোয়ার লিখি তাও কি মানের কোনো চেঞ্জ হবে না। তাহলে এটাকে এই ফর্মেটে লেখা যায়। এখন এটা কি জন্য এই ফর্মেটে লিখলাম? কারণ এটা একটা ফর্মুলাতে পড়ছে। তাহলে এটা কোন ফর্মুলা হবে? পি প্লাস 1 হোল স্কোয়ার। বুঝতে পারছো? এই যে দেখো, এই ফরম্যাটটা কিন্তু চলে আসছে আমাদের, স্কোয়ারের ফরম্যাট, মানে আমরা যেটা আনতে চাচ্ছিলাম। স্কোয়ারের ফরম্যাট আসলে তো আমরা বলতে পারবো যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এই যে চলে আসছে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে। এখন আমরা এই যে পি যেটা ধরে নিছি এই মানটা আবার বসাই দিব। তাহলে আমাদের হবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 তার উপর হোল স্কোয়ার। ঠিক আছে, এই যে প্রমাণ হয়ে গেল। যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার থাকা মানেই কি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। অতএব এটি একটি পূর্ণবর্গ সংখ্যা, প্রমাণিত। ঠিক আছে, এটা এইটুকুই। তাহলে আমাদের উদাহরণের সব অঙ্ক শেষ। তাহলে আমরা অনুশীলনের কিছু অঙ্ক দেখব, তারপরে আমাদের এই অধ্যায়টা মোটামুটি শেষ। ঠিক আছে, ওকে।